আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাকে ইরানের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের পরমাণু উত্তেজনা আবারও চরমে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তুরস্ক? ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইলে মধ্যস্থতায় ফিরবে না কাতার। ব্রিটেন আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে আজ এক ঐতিহাসিক পরিবর্তনের সম্ভাবনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। নিহতরা সবাই ছিলেন 160th স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য, যাদের পরিচিতি নাইট স্টকার্স নামে। দুর্ঘটনাটি ঘটেছে 17 সেপ্টেম্বর স্থানীয় সময় রাত 9টার দিকে সামিট লেকের কাছে জয়েন্ট বেস লুইস ম্যাককর্ড থেকে উড়ার কিছুক্ষণ পর। স্টার্স অ্যান্ড স্ট্রাইপস জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল MH-60M ব্ল্যাক হক, যা প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে উড়েছিল। দুর্ঘটনার সময় আবহাওয়া ছিল পরিষ্কার, দৃশ্যমানতা ছিল 10 মাইল, কিন্তু হেলিকপ্টারটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে আগুনে জর্জরিত হয়ে পড়ে। ঘটনাস্থলে 1 একরের বেশি এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে, যা উদ্ধার কাজকে ব্যাহত করে। CBS নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত 4 জনকে এলিট ওয়ারিয়ার্স হিসাবে অভিহিত করেছেন সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা। তিনি বলেন, তাদের আত্মত্যাগ কখনো ভোলানো হবে না। তারা ছিলেন আমাদের সেরা, যারা দেশের জন্য নিঃস্বার্থভাবে জীবন উৎসর্গ করেছেন। মিলিটারি টাইমস জানায়, দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন। কিং কাউন্টি গার্ডিয়ান 1 হেলিকপ্টার এবং থার্স্টেন কাউন্টি শেরিফস অফিস উদ্ধার কাজে অংশ নেয়। আগুনের তীব্রতা এবং দুর্গম এলাকা উদ্ধার কাজকে জটিল করে তোলে। MSN নিউজের মতে, প্রথমে 4 জনকে নিখোঁজ হিসেবে বিবেচনা করলেও পরে সেনাবাহিনী নিশ্চিত করে তারা সবাই নিহত হয়েছেন। গ্রে আর্মি এয়ারফিল্ড থেকে উড়েছিল হেলিকপ্টারটি এবং এটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ মিশন। এই দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয় যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সদস্যরাও প্রতিনিয়ত ঝুঁকির মুখে কাজ করেন। তাদের প্রশিক্ষণ, প্রস্তুতি এবং আত্মত্যাগের পেছনে থাকে এক নিঃশব্দ সাহস, যা যুদ্ধক্ষেত্রের বাইরেও প্রাণ হারাতে পারে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাকে ইরানের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের পরমাণু উত্তেজনা আবারও চরমে। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যদি ইউরোপীয় দেশগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2231 নম্বর রেজলিউশনের আওতায় স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে, তাহলে তারা আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করবে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে যে এই রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন হলে IAEA এর সঙ্গে কায়রো চুক্তি বাতিল হবে এবং পরিদর্শকদের প্রবেশাধিকার সীমিত করা হবে। এই চুক্তির আওতায় IAEA ইরানের পরমাণু স্থাপনাগুলোতে পর্যবেক্ষণ চালিয়ে আসছিল। রয়টার্স জানায়, ইউরোপীয় ট্রায়ো অর্থাৎ যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব দেয়। যদিও রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়, তবু ইরান এই উদ্যোগকে অবিবেচনাপ্রসূত এবং উস্কানিমূলক বলে অভিহিত করেছে। UN নিউজের তথ্য অনুযায়ী, IAEA প্রধান রাফায়েল গ্রোসি বলেন, আমরা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে প্রযুক্তিগত সহযোগিতা ও দূতনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো সমাধান সম্ভব নয়। তিনি আরও বলেন, পরমাণু নিরাপত্তা শুধু ইরানের বিষয় নয়, এটি বৈশ্বিক স্থিতিশীলতার প্রশ্ন। Military.com জানায়, ইরান বর্তমানে 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র তৈরি মাত্রার কাছাকাছি। যদিও ইরান দাবি করছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা পর্যবেক্ষকরা বলছেন এই মাত্রার সমৃদ্ধিকরণে বেসামরিক প্রয়োগের সুযোগ নেই। MSN নিউজের প্রতিবেদনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি, করবও না। যারা আমাদের পথ আটকাতে চায় তারা ভুলে গেছে যে আমাদের আছে সংকল্প, দক্ষতা এবং পরিবর্তন আনার ক্ষমতা। তিনি আরও বলেন, আমাদের বিজ্ঞানীরা ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্নির্মাণ করবেন এবং আমরা আত্মনির্ভরতার পথে এগিয়ে যাব। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, যদি IAEA এর সঙ্গে ইরানের সহযোগিতা বন্ধ হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের পরমাণু নিরাপত্তা এবং কূটনৈতিক ভারসাম্য হুমকির মুখে পড়বে।
মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তুরস্ক? মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন, বিশেষ করে কাতারে হামলার পর আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নতুন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তুরস্ক? এই প্রশ্ন শুধু কূটনৈতিক জল্পনা নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনীতির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল কাতারে হামলার পর তুরস্কের ভূমিকাকে বিপজ্জনক বলে অভিহিত করেছে। ইসরায়েলি রাজনীতিবিদ মেয়ার মাসরি বলেন, আজ কাতার, কাল তুরস্ক। এই মন্তব্যকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় উস্কানিমূলক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে অভিহিত করেছে। মিডল ইস্ট আই জানায়, তুরস্কের প্রেসিডেন্টের উপদেষ্টা ইব্রাহিম কালিন বলেন, জিওনিস্ট ইসরায়েল যদি তুরস্ককে লক্ষ্য করে তাহলে তারা মানচিত্র থেকেই মুছে যাবে। তিনি আরও বলেন, তুরস্ক শুধু প্রতিরক্ষা নয়, আঞ্চলিক ভারসাম্য রক্ষায়ও প্রস্তুত। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েলি শীর্ষ নিরাপত্তা বিশ্লেষকরা তুরস্ককে সিরিয়া ও গাজায় ইরান সমর্থিত নেটওয়ার্কের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করছেন। তারা বলছেন, তুরস্কের উপস্থিতি এবং কূটনৈতিক সক্রিয়তা ইসরায়েলের জন্য কৌশলগত বাধা। রিউটার্স জানায়, তুরস্ক সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক স্থগিত করেছে। পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধান, সিরিয়ায় পুনর্গঠন এবং গাজায় মানবিক সহায়তা, এই তিনটি ক্ষেত্রেই তুরস্কের সক্রিয়তা ইসরায়েলের আঞ্চলিক পরিকল্পনার সঙ্গে সংঘর্ষে এসেছে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ন্যাটোর সদস্য হলেও মার্কিন নীরবতা এবং কাতারে হামলার পর কোনো প্রতিক্রিয়া না আসায় আঙ্কারায় উদ্বেগ বাড়ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, গ্রেটার ইসরায়েল দর্শনে এই অঞ্চলের দেশগুলোকে দুর্বল এবং বিভক্ত রাখার পরিকল্পনা। আমরা সেই পরিকল্পনার অংশ হব না। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি, মার্কিন সমর্থন এবং আঞ্চলিক প্রতিপক্ষদের দমন কৌশল সব মিলিয়ে তুরস্ক এখন এক সম্ভাব্য সংঘাতের কেন্দ্রে। যদি এই উত্তেজনা বাড়ে তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, ন্যাটো ও ইউরোপীয় নিরাপত্তা কাঠামোকেও প্রভাবিত করতে পারে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইলে মধ্যস্থতায় ফিরবে না কাতার। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে কাতারের কূটনৈতিক অবস্থান। গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত দেশটি এবার স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েল যদি দোহায় চালানো বিমান হামলার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চায় তাহলে তারা আর কোনো শান্তি আলোচনায় অংশ নেবে না। ঘটনার সূত্রপাত 10 সেপ্টেম্বর, যখন ইসরায়েলি ড্রোন হামলায় দোহায় নিহত হন হামাসের 5 সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। এই হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে ইসরায়েলের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি জানান। বিষয়টি পরে রুবিওর মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের কাছে পৌঁছায়। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণে বলা হয়েছে, কাতার এমন এক ধরনের ক্ষমা গ্রহণ করতে পারে যেখানে নিহত কর্মকর্তার জন্য দুঃখ প্রকাশ থাকবে, তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার প্রতিশ্রুতি থাকবে। তবে কাতার স্পষ্ট করেছে, এই ক্ষমা হতে হবে আনুষ্ঠানিক, সম্মানজনক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। রয়টার্স জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারকে সন্ত্রাসীদের আশ্রয়দাতা বলে অভিহিত করেছেন এবং ভবিষ্যতে আরও হামলার হুমকি দিয়েছেন। এই অবস্থান কাতারের জন্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সূত্র জানায়, ইসরায়েলের রাজনৈতিক জটিলতা কাতার বোঝে, তবে ক্ষমা চাওয়ার ভাষা নিয়ে তারা নমনীয় হতে পারে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন মনে করছে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য কাতারের মধ্যস্থতা অপরিহার্য। তাই তারা তেলাবি ও দোহার মধ্যকার উত্তেজনা প্রশমনে সক্রিয়ভাবে কাজ করছে, যাতে আলোচনার পুনরারম্ভ সম্ভব হয়। এই অবস্থায় কাতারের অবস্থান শুধু কূটনৈতিক নয়, বরং নৈতিক। তারা বলছে, যদি আমাদের ভূমি লঙ্ঘন করা হয়, আমাদের নাগরিক নিহত হন, তাহলে আমরা নীরব থাকব না। শান্তি তখনই সম্ভব যখন সম্মান থাকবে। এই বার্তা মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন ভারসাম্য তৈরি করছে। ব্রিটেন আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে আজ এক ঐতিহাসিক পরিবর্তনের সম্ভাবনা। ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার আজ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারেন। এই সিদ্ধান্ত শুধু প্রতীকী নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি, মানবাধিকার এবং দুই রাষ্ট্র সমাধানের ভবিষ্যৎ নিয়ে এক গভীর বার্তা বহন করছে। আল আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্য ও পর্তুগাল জাতিসংঘ অধিবেশনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি দুই রাষ্ট্র সমাধানের জন্য সর্বোচ্চ প্রভাবের মুহূর্তে একটি নৈতিক অবস্থান। জুলাই মাসে স্টারমার বলেছিলেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয় তাহলে যুক্তরাজ্য তার অবস্থান পুনর্বিবেচনা করবে। এমএসএন নিউজ এপি জানায়, যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও ব্রিটেন এই পদক্ষেপ নিতে যাচ্ছে।
উপপ্রধানমন্ত্রী ডেভিড লামি বলেন, এই স্বীকৃতি রাতারাতি রাষ্ট্র গঠন করবে না, তবে শান্তির সম্ভাবনা টিকিয়ে রাখবে। ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে, যদিও ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, গাজায় গণহত্যা, দুর্ভিক্ষ এবং মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে ব্রিটেনের এই সিদ্ধান্ত এসেছে। ইসরায়েল পশ্চিম তীর দখল এবং পূর্ব জেরুজালেমকে বাদ দিয়ে একক রাষ্ট্র ধারণা বাস্তবায়ন করছে। এই অবস্থায় ব্রিটেনের স্বীকৃতি ফিলিস্তিনের জন্য আন্তর্জাতিক মঞ্চে নতুন শক্তি এনে দিতে পারে। তাসনিম নিউজ জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই সিদ্ধান্তকে সন্ত্রাসকে পুরস্কৃত বলছেন। তবে ব্রিটেনের অবস্থান বদল এসেছে গাজায় ৬৫,০০০+ নিহতের প্রেক্ষিতে, যেখানে মানবিক সহায়তা বাধাগ্রস্ত হয়েছে এবং যুদ্ধবিরতির কোনো কার্যকর অগ্রগতি হয়নি। এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং এটি আন্তর্জাতিক ন্যায় বিচার, মানবিক সহানুভূতি এবং শান্তির সম্ভাবনার প্রতি এক স্পষ্ট অঙ্গীকার।